দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে মিয়ানমার আরাকান এলাকায় বেশ উত্তেজনা তৈরি হয়েছে। আমরা নানা রকম খবর শুনছি। আমরা শুনছি যে সেখানে বেশ সীমান্তের একটা বড় অংশ আরাকান সেনাবাহিনী দখল করে নিয়েছে। আবার আমাদের মধ্যেও এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে যে এই পরিস্থিতি রোহিঙ্গা ইস্যুতে কিংবা অন্যান্য সামগ্রিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্য এটি কোনো ধরনের দুশ্চিন্তার কারণ আছে কিনা, বা বাংলাদেশে সামগ্রিকভাবে কি প্রভাব ফেলবে। কারণ মায়ানমার আমাদের সীমান্তবর্তী একটি দেশ, এবং মিয়ানমারের সঙ্গে আমাদের নানা রকম ব্যবসা বাণিজ্য যেমন আছে, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের এক ধরনের উত্তেজনাও আছে। আমাদের দিক থেকে আমরা বলবো যে আমাদের দিক থেকে তো অবশ্যই একটা ক্ষোভও আছে যে আমাদের এত মানুষকে জায়গা দিতে হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত প্রেক্ষাপটে আলাপ করার জন্য আমি অনুরোধ করেছিলাম। আহ মূলত তিনি মিয়ানমার বিশেষজ্ঞ, মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। আপনারা তাকে চেনেন, যারা বাংলাদেশের টেলিভিশন দেখেন, পত্রপত্রিকা পড়েন। তিনি নিয়মিতই টেলিভিশনে, পত্রপত্রিকায় মিয়ানমার নিয়ে, সীমান্ত এলাকা নিয়ে অলওয়েজ ওনার বিশেষজ্ঞ মতামত দিয়ে আসছেন। আমি ওনাকে অনুরোধ করে আজকে আমার সঙ্গে সংযুক্ত হতে রাজি করিয়েছি, যেন আমরা আর একটু ব্রডার আসপেক্টে বিষয়গুলো কথা বলতে পারি। জনাব ইমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। আসলে মিয়ানমার আমাদের দুটি যে প্রতিবেশী দেশ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিয়ানমার। আমাদের দক্ষিণ দিকে মিয়ানমারের অবস্থান। তো ঐতিহাসিকভাবেও মিয়ানমারের সাথে আমাদের একটা মেলবন্ধন আছে বহুদিন থেকে। আমাদের এপার ওপার যাতায়াত ছিল। একসময় সীমান্ত বলে জিনিস ছিল না। মানুষরা যেমন আমাদের দেশে শিল্প সংস্কৃতিতেও মিয়ানমারের রেঙ্গুন জিনিসটা স্থান করে নিয়েছে। আবুল ফজলের বিখ্যাত বই আছে রঙ্গুম রঙ্গিলা, বা এখানে আমাদের শ্যামসুন্দর বৈষ্ণব, বা ইয়াদের শেফালি ঘোষের গানও আছে, রেঙ্গুম নজয়, এই ধরনের অনেক কিছু আছে টাছে। বাট পরবর্তীতে যেটা ঘটনা হচ্ছে, যখন ব্রিটিশরাই শুরু করেছে মিয়ানমারের এই যে আরাকান বর্তমানের আপনার যেটাকে আমরা বলি রাখাইন স্টেট, সেখানে একটা প্যারিটি ছিল, একটা একটা সম্প্রীতি ছিল মানুষে মানুষে। তারা 1942-তে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটায়। ব্রিটিশরা সেখানে একটা ডিভিশন আনে। এই ভারত মহাদেশে, উপমহাদেশে যেরকম ডিভাইড অ্যান্ড রুল, সেখানেও রোহিঙ্গাদেরকে প্রথমত রাখাইনদের বিরুদ্ধে ব্যবহার করেছে ব্রিটিশরা। তারপরে জাপানিজরা এসে আবার আপনার রাখাইনদের ব্যবহার করেছে রোহিঙ্গাদের বিরুদ্ধে। বহু মানুষের সেখানে প্রাণ গেছে, বহু বাড়িঘর সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো সেই ছিল আসলে দুইটা সম্প্রদায়ের মধ্যে মারামারি বা কাটাকাটি, বা একটা ভুল বোঝাবুঝি, বা নিজেদের মধ্যে যেটা প্যারিটি ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার পথ চলা। বাট পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে, মিয়ানমারের যারা শাসক গোষ্ঠী আছেন তারা বিশেষ করে সামরিক, আপনি এটা জানেন বা আমাদের দর্শকরাও এটা জানেন যে মিয়ানমারের স্বাধীনতা পরবর্তী থেকে সেখানে সামরিক শাসন চলে আসছে। মধ্যখানে শাসয়ে এবং উনু কিছুদিনের জন্য এক ধরনের একটা বেসামরিক বাতাবরণ সেখানে সৃষ্টি করতে পেরেছিলেন। বাট সেটাও নেওইনের কারণে হয় নাই। নেওইন সেখানে ক্ষমতা গ্রহণ করেছে 1962-তে। তারও আগে জেনারেল অং সান, যারা স্বাধীনতা বা তাদের পিতৃপুরুষ মিয়ানমারের, তাকেও হত্যা করা হয়েছে ঠিক স্বাধীনতার জাস্ট পূর্ব মুহূর্তে। তো সেই থেকে সামরিক শাসন চলছে। সেখানে সামরিক শাসনে তাদের একটা, এটা হচ্ছে তাদের বোধ এবং তাদের বিশ্বাস হচ্ছে যে মিয়ানমার বহুদা বিভক্ত একটা জাতিসত্তা। প্রায় 124টা সাংবিধানিক সেখানে এথনিসিটি আছে, এথনিক গ্রুপরা আছে। তো সেই গ্রুপদের মধ্যে কোনো ধরনের জাতীয় পর্যায়ের নেতৃত্ব কিন্তু গড়ে ওঠেনি। সেটা হচ্ছে, গড়ে না ওঠার কারণ হচ্ছে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র এথনিক গোষ্ঠী, এবং একটা যেমন ধরেন বড় গোষ্ঠীও আছে, আবার শান আছে, কাচিন আছে, মন আছে, বা কাইয়া আছে, বা বামাররা আছে। বাট এখানে যেটা হয়েছে সেটা কোনো গোষ্ঠীর মধ্যেই, যেহেতু জাতীয় পর্যায়ের নেতৃত্ব গঠিত হয়নি, সেনাবাহিনী সেটা তাদের পুরা জাতিকে এই কথাটা তা বোঝাতে সক্ষম হয়েছে যে যদি সামরিক বাহিনী এখানে শাসন না করে, তাহলে মিয়ানমার বার্মা বহুদা বিভক্ত হয়ে যাবে, এবং একটা জাতিসত্তা হিসেবে যে বার্মা যে আছে
সেটা হবে না, হয়তো শান স্টেট হবে, কাচিন স্টেট হবে, মন স্টেট হবে, এরকম ভাগাভাগির মধ্যে এরকম ঠিক একই জিনিস হয়েছে আরাকান স্টেটে। আরাকানিস্টরাও কিন্তু দীর্ঘদিন থেকে সেখানে সংগ্রাম করছে বামারদের বিরুদ্ধে, তাদের নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করার জন্য বহু দীর্ঘ সংগ্রাম চলছে। নেউইন সেখানে খুব স্মার্টলি যেটা করেছেন সেটা হচ্ছে এই যে এথনিক গ্রুপগুলির মধ্যে মারামারি এবং ধর্মীয় একটা উগ্রবাদ সৃষ্টি করে সেখানে তাদের শাসন ব্যবস্থাটাকে পাকাপোক্ত, তারই শিকারে পরিণত হয়েছে কিন্তু এই আজকের যেটাকে আরাকান স্টেট অথবা আগের আরাকান, আমরা আরাকান যেটা বলছি। তো অতি সম্প্রতি যেটা হয়েছে সেখানে ভূ রাজনীতির খেলাও শুরু হয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। ভূ রাজনীতি সেখানে বড় বড় যারা স্টেক হোল্ডার আছে তারা কিন্তু সেখানে একেবারে দৃশ্যমান অবস্থায় সেখানে তাদের ভূ রাজনীতি, ভূ অর্থনীতি নিয়ে তারা সংঘাতে কিন্তু লিপ্ত হয়েছে। তো সেটা এবং কিভাবে? এবং এই বিষয়টা নিশ্চয়ই আপনি একটু আমাদেরকে এলাবোরেট করবেন যে ভূ রাজনীতির খেলা যেটা আপনি বলছেন সেই জি খেলাটা আসলে কি হচ্ছে। জি, সেটাই আমি বলছি। সেখানে আপনার এই যে আমরা সবাই জেনেছি ইতিমধ্যে আরাকান আর্মি চীন স্টেটের প্লাটোয়াকে তাদের সদর দপ্তর করে, সেখান থেকেই তারা সংগঠিত হয়েছে এবং সেখানে তারা উপরের দিকে আপনার কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, তারপরে আপনার এটাকে বলা হয় তারা আপনার তাং আর্মি, যেটা আগে এক সময়ে আপনার ইয়েদের মধ্যে ছিল, শানদের সাথে সংশ্লিষ্ট ছিল। তাং, কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি, এদের সাথে একটা যৌথ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা ব্রাদারহুড বলে একটা জোট গঠন করে। তো সেটার অ্যাকচুয়ালি সত্যিকারে বলতে গেলেই এটা কিন্তু চাইনিজ ব্লেসিংস, চায়নার এটার উপরে একটা, অনেকেই বলে আমরা যেটা বলি সুডো আর্মি বা এক্সটেন্ডেড হ্যান্ডস এরকম। তো সেখানে যেটা হয়েছে ভূ রাজনীতি বা ভূ অর্থনীতির ভারত এখানে জড়িয়ে পড়েছে, আমাদের আরেক প্রতিবেশী। সেটা হচ্ছে এইভাবে যে ভারত একটা প্রকল্প গ্রহণ করেছে, সেটা হচ্ছে কলকাতা, আকিয়াব অর্থাৎ বর্তমানে সিটুয়ে এবং কালাদান নদী দিয়ে সেটা চলে যাবে প্লেটোয়াতে অর্থাৎ চীন স্টেটে। চীন স্টেট থেকে হয়ে তারা মিজোরাম হয়ে তাদের সেভেন সিস্টারের সাথে তারা এই লিঙ্ক আপটা গড়ে তুলবে। সেই প্রজেক্টের নাম হচ্ছে কালাদান মাল্টিমোডাল মাল্টি মিলিয়ন ট্রানজিট প্রজেক্ট। এটা কালাদানকে ভিত্তি করে সিটুয়েকে ধরে। এটাতে এখানে দুইটা পারপাস, তাদের জিও স্ট্র্যাটেজিক দুইটা পারপাস এখানে ছিল। একটা হচ্ছে টু অ্যাভয়েড চিকেন নেক, যেটা আমরা শিলিগুড়ি নেকও বলি, আপনি যেটা নিয়ে বহু কথাবার্তা ইদানিং হচ্ছে ইদানিং খুবই সেটা। কথাবার্তা হচ্ছে। জি জি, শিলিগুড়ি নেক অথবা চিকেন নেককে নিয়ে। সেখানে একদিকে ভুটানের সাথে আগে খুব ভালো সম্পর্ক ছিল, সেটা সম্পর্কটা কিছুটা এক ধরনের তিক্ত পর্যায়ে পৌঁছানোর পরে, বা আমাদের এখানে তিস্তাকে নিয়ে চাইনিজ ইনভেস্টমেন্ট, চাইনিজদের ইনভলভমেন্ট, এইসব জিনিসগুলো সামনে আসাতে হয়তো তারা এবং বাংলাদেশে কিছুটাও আমি বলবো যে স্ট্র্যাটেজিক্যালি মার্জিনালাইজ করার জন্য এই প্রজেক্টটা তারা গ্রহণ করেছিল। বাট আরাকান আর্মি যেটা এখন করেছে সেটা তারা প্ল্যাটোয়ার থেকে আস্তে আস্তে নিচের দিকে এসে ম্রাও দখলে নিয়ে প্রভাব বিস্তার করে, তারপরে বুতিডং যেখানে রোহিঙ্গাদের ভালো বসবাস, পক্ত, তারপরে এই অনেক দিন থেকে বুতিডং পর্যন্ত, পক্ত পর্যন্ত, অর্থাৎ আমাদের নাইকংচরির বিপরীত দিকে, বাংলাদেশের নাইকংচরির বিপরীত দিকে তারা অবস্থান নিয়ে সেখান থেকে এই মংডোর দিকে তাদের নজর ছিল এবং দীর্ঘদিন থেকে 6, 7, 8 মাস থেকে মংডোর উপরে তারা আক্রমণ পরিচালনা করছিল। মংডোর এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এবং গুরুত্ব হচ্ছে সেখান দিয়ে সাগরপথ, বে অফ বেঙ্গলের সাথে মংডোর সাথে আবার লিঙ্ক আপ আছে। তো সেখানে ধরেন মিয়ানমার সেনাবাহিনীর যে রিপ্লেনিশমেন্ট বা সরবরাহ লাইন, সেটা যদি এখানে ভূমিতে যখন তারা রোডটাকে প্রভাবিত হয়ে গেছে, যে রোড কমিউনিকেশন সেটা যখন প্রভাবিত হয়েছে, তারা তাদের ডিপেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছিল মংডো হয়ে, অর্থাৎ সাগর পথে তাদের রিপ্লেনিশমেন্ট, আকাশপথেও তাদের জন্য খুব বেশি এটা আনইকোনমিক। সুতরাং সেই মংডোতে যখন তারা এখন আঘাত হানতে পেরেছে, যদিও এটা চূড়ান্ত কোনো আঘাত আমি বলবো না, বাট আমাদের যে সীমান্ত বরাবর যেই অঞ্চলটা আছে আমাদের সাথে, মিয়ানমারের যে সীমান্ত রেখা, এর বরাবরেই কিন্তু এখন আরাকান আর্মি একটা প্রভাব বিস্তার করেছে এবং সেটাকে কন্টেইন করছে। বা এখন প্রশ্ন হবে কতদিন কন্টেইন করতে পারে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন তাহলে পুরো আরাকান কি আরাকান আর্মি দখল করে ফেলেছে? না,
পুরো আরাকান আর্মি কিন্তু পুরো আরাকানকে দখল করেনি, তারা প্রভাব বিস্তার করেছে এই যে অঞ্চলগুলি বললাম, প্লাটো থেকে নিচের দিকে এসে ম্রাউ হয়ে বতিরং পক্ত চক্ত আছে একটা হয়ে এখন মংডো পর্যন্ত তারা তাদের প্রভাব বিস্তৃত করেছে। কিন্তু বাট মূল আমরা বাংলাদেশের পত্রপত্রিকায় কিন্তু পড়ি যে একটা বাংলাদেশ সীমান্তের একটা বিস্তীর্ণ অংশ আরাকান আর্মির দখলে চলে গেছে। বিস্তীর্ণটা আপনি এখন বলতে পারি যে আমরা প্রায় আমাদের সীমান্ত বরাবর, সীমান্ত রেখা যেটা আছে মিয়ানমারের সাথে, এটা পুরাপুরি আরাকান আর্মির প্রভাবাধীন আমরা বলতে পারি এটা। বাট তার অর্থ এই নয় যে সীমান্তেতে একটা এরকম প্যারালালি একটা অথবা একটা যদি লাইন ড্র করেন সেই লাইনের অবস্থানে তারা আছে। বাট এখানে একটা জিনিস রয়ে গেছে যেটা আমাদের দর্শকরা বা এখানে আমি অনেকজনের কাছে পরে প্রশ্ন মুখোমুখি হয়েছে যে তাহলে কি পুরো আরাকান দখল? না, পুরো আরাকান দখল হয় না বা মিয়ানমার সেনাবাহিনী সেখানে একদম পুরোপুরি পরাস্ত হয়েছে এরকম বললেও কিন্তু ভুল হবে। এই কারণে যে তাদের ওয়েস্টার্ন কমান্ড যেটা বলে যেই হচ্ছে সেনা, তাদের আরাকানের জন্য যে সেনা আমি বলবো দপ্তর, ঘাটির মূল ঘাটি বা মূল দপ্তর, সেনা দপ্তর, সেটাকে তারা বলে ওয়েস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার। সেটা হচ্ছে এন পার্বত্য অঞ্চলে। এটা হচ্ছে এই মংডো বা যেখানে আরাকান আর্মির এখন অবস্থান সেখান থেকে 250 থেকে 300 মাইল দূরে, এটা দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত সেটা। আবার এদিকে রাখাইন রাজ্যের বা আরাকানের মূল রাজধানী হচ্ছে সিটওয়ে বা আগের আকিয়াম, সেটাতেও কিন্তু এখনো মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান আছে। সেখানে আরাকানিজদের পার্লামেন্ট আছে, প্রাদেশিক পরিষদ, এগুলো কিন্তু যথাযথভাবে এখনো পর্যন্ত স্থিতিশীল আছে। আর তারপরে আবার আরো দক্ষিণে গেলে যেটা ব্রিটিশরা কিন্তু খুব স্মার্টলি একটা জিনিস করেছিল, আরাকানকে উত্তর দক্ষিণে বিভক্ত করা। উত্তরে পুরাপুরি রোহিঙ্গাদের বসবাস সৃষ্টি হয়েছিল, দক্ষিণে নিয়ে গেছে সব এই যে রাখাইনদেরকে অর্থাৎ মগ জনগোষ্ঠীকে। তো দক্ষিণের দিকে যেটা, যেমন সেখানে স্যান্ডওয়ে আছে, আপনার নেপোলি আছে, এটা বিশাল বড় বড় জায়গা, খুব সুন্দর সুন্দর জায়গা এগুলি। সেখানে তাদের সামরিক বাহিনীর ভালো অবস্থান আছে। একই সাথে তারা বলে ধন্যাবদী নেভাল বেস যেটা, সেটাও সিটিওকে বেস করে, সেখানেও কিন্তু এগুলো কিন্তু অনাক্রান্ত। আবার আরো দক্ষিণে যদি চলে যান, যেটা এই যে আমি জিও স্ট্র্যাটেজি বা জিও ইকোনমির যেটা খেলা বলছি, সেখানে চায়নার ডিপ সি পোর্ট রয়েছে যেটাকে বলে চকপিও। সেটা হচ্ছে আপনার মালাক্কা। আমাদের দর্শকরা যদি একটুই যেটা ম্যাপ যেটা আছে তার দিকে যদি দেখবেন একসময় মালাক্কা ছিল চায়নার জন্য 4th লার্জেস্ট অর্থাৎ এনার্জি সাপ্লাই রুট ছিল। সেখানে ভূ অর্থনীতির কারণে ইউনাইটেড স্টেটস এখানে মালয়েশিয়া, ইভেন কি ভিয়েতনাম, ফিলিপিন এদেরকে নিয়ে যৌথভাবে সাউথ চায়না সিতে অনেক ধরনের ব্লকের সৃষ্টি করেছে, হার্ডল সৃষ্টি করেছে, যেটা যার জন্য অনেকটা মালাক্কা তাদের কাছে অনেকটা ইয়ে হয়ে গেছে। মালাক্কাটা অনেকটা তাদের জন্য আমি বলবো যে ওটা খুব বেশি স্মুথ তাদের সাপ্লাই রুট হিসেবে তারা সেটাকে গণ্য করছিল না। সো দে ওয়ার ট্রাইং ফর অল্টারনেটিভ। এই অল্টারনেটিভটা হয়েছে রেডিলি মিয়ানমার অফার টু হ্যাভ দ্য অল্টারনেটিভ, দ্যাট ইজ চকপিও ডিপ সি পোর্ট। চকপিও থেকে ওভার দ্য বে অফ বেঙ্গল নাও চায়না ক্যান রিচ দ্য ইন্ডিয়ান ওশান, এবং সেটাকে আফ্রিকার সাথে লিঙ্ক আপ এবং আরাবিয়ান পেনিনসুলার সাথে তাদের একটা লিঙ্ক আপ হয়ে গেছে দুইটা মুখ্য উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে আরাবিয়ান পেনিনসুলার সাথে এই যে তেল, গ্যাস এগুলো তারা ইম্পোর্ট করা, আবার চকপিওতে তারা সেখানে শিল্প অঞ্চল করে তুলছে, বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে তারা বিনিয়োগ করছে। সেটা হচ্ছে আইং টু দ্য আফ্রিকা। তাদের মূল কেন্দ্রে অর্থাৎ মূল ভূখণ্ডে যে উৎপাদনের যে ব্যয় এবং পরিবহন ব্যয়, সেটাকে তারা মিনিমাইজ করার জন্য তারা একদম চলে আসছে সাগরের উপরে, যেটা বে অফ বেঙ্গলের, অন দ্য বে অফ বেঙ্গল। সেখান থেকে আনইন্টারাপ্টেডলি তারা দুইটা পারপাস তাদের সার্ভ হচ্ছে। একটা হচ্ছে আফ্রিকার মার্কেটটাকে পাওয়া, আরেকটা হচ্ছে তাদের মালাক্কাকে অ্যাভয়েড করে এই যে এখান দিয়ে তাদের গ্যাস, তেল এগুলি তারা ইম্পোর্ট করে এখান থেকে দুইটা গ্যাস লাইন এবং পাইপলাইন দুইটাই আছে, এগুলি তারা চলে গেছে একদম আপনার দক্ষিণ চীনের দক্ষিণ অঞ্চলে। সেখান থেকে তারা দে হ্যাভ এনশিওরড দেয়ার এনার্জি সাপ্লাই। সো এখন এখানে আমাদের জন্য এখন কি হবে, আপনার প্রশ্নের মূল এটা হচ্ছে বাংলাদেশের জন্য ঝুঁকির কি বিষয়গুলি এখানে আছে। বাংলাদেশের জন্য ঝুঁকির বিষয়টা হচ্ছে এখানে যখনই সৃষ্টি হবে এই যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট, ওনার কিন্তু একটা হিডেন এজেন্ডা বা ওপেন এজেন্ডা আছে,
সেটা হচ্ছে টু এনকাউন্টার চায়না জি, ইকোনমিক্যালি, ট্রেড ওয়ার যেটা। একটা ট্রেড ওয়ার হবে একদম নিশ্চিতভাবে, এটা এক ধরনের ট্রেড ওয়ারে তারা জড়াবে। সেটা যদি হয় তাহলে লিন্টন বার্টেল, সুইডিশ জার্নালিস্ট, তার কথা হচ্ছে যে চায়নার জন্য সবচেয়ে এখন মোস্ট ইম্পর্টেন্ট প্রজেক্ট হচ্ছে চকপিও আপনার সমুদ্র ডিপ সি পোর্ট, এবং সেটা তার বেল রোড ইনিশিয়েটিভের জন্য আফ্রিকাকে লিঙ্ক আপ করে বা ইউরোপের দিকে নজর দিয়ে এই চকপিও থেকে তার বেল রোড ইনিশিয়েটিভের একটা উদ্যোগ সেখানে তারা কার্যকর করবে বলে ধরা আছে এটা। সেটার উপর যদি আঘাত যখন আসতে চাইবে, তখন আমাদের জন্য সবচেয়ে ভালনারেবল হবে এই যে রোহিঙ্গাদের অবস্থান আমাদের অঞ্চলে। সেখানে কেউ যদি ট্রাই করে টু ইউজ লাইক আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, যেটা হয়েছে, এই অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতাগুলি আমাদের আছে, পৃথিবীর মানুষেরও আছে। এই যে শরণার্থী শিবিরের লক্ষ লক্ষ মানুষগুলোকে যখন কেউ যদি ইনস্টিগেট করতে চায়, কেউ যদি ইউজ করতে চায়, তখন কিন্তু আমাদের সামাল দেওয়া এটা একটা কষ্টকর বিষয় হবে। ডিফিকাল্ট আর হয়ে যাবে। একটা চলমান ঝুঁকি যেটা হচ্ছে, একবার সৃষ্টি হয়ে আছে, সেটা হচ্ছে যেটা আমরা পারি নাই, এটা আমাদের, আমি বলবো যে অক্ষমতা, এটা আমাদের হয়তো নীতি কৌশল প্রণেতাদের দূরদর্শিতা কতটুকু আমি জানি না, বা তাদের কতটুকু সেখানে পারসেপশন অথবা কতটুকু মনোযোগ ছিল, সবগুলো মিলিয়ে কিন্তু আসল কথা হচ্ছে আমরা 2 জন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারি নাই 7 পারি বছর নাই। যাচ্ছে, পারিনি। বা সেখানে যে উদ্যোগগুলো ছিল ইনিশিয়ালি, সেই উদ্যোগগুলো এখন কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে। আমরা দেখছি না যে কালকে একটা বৈঠক হচ্ছে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে। ইভেন কি আমরা করোনা যখন চলছে, তখনও করোনাকালীন সময় চায়না, বাংলাদেশ, মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগও কিন্তু হয়েছিল। তো সেসব উদ্যোগ কিন্তু এখন নাই, অলমোস্ট সেগুলি থেমে গেছে, স্তিমিত হয়ে গেছে। এখানে আমরা যেটা পারি নাই, যে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে উৎখাত করে অগ্নি সংযোগ, হত্যার মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে, ধর্ষণের মাধ্যমে তাদের বাড়িঘর ছাড়া করে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে, সেই মিয়ানমার সেনাবাহিনী কিন্তু রোহিঙ্গাদের ওখানে আবার কিছু রিক্রুট করে আরাকান আর্মির মুখোমুখি করেছে। এখন আমাদের জন্য যেটা একেবারে ইমেজের ঝুঁকি যেটা সৃষ্টি হয়ে বসে আছে, সেটা হচ্ছে এই যে যখনই আপনার আরাকান আর্মি যদি, ধরেন এটা দেখার বিষয়, এখনো আমরা ওয়েট এন্ড সির অবস্থায় আছি, সেটা যদি হয় যে পুরো আরাকানের উপর তাদের প্রভাবটা বিস্তার করলো, তখন কিন্তু এই যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের সময় আরাকান আর্মির এই প্রশ্নটা আসবে, এই রোহিঙ্গারা তো আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ হয়ে তারা যুদ্ধ করেছে। সুতরাং এই যে রিপ্যাট্রিয়েশনটা এমন একটা জটিল বিষয় ছিল আমাদের, কারণ এখানে চায়নাকে কনভিন্স করা, মিয়ানমার সেনাবাহিনী তারা যে এখানে পাঠিয়েছে, তারা কোনো পৃথিবীর কোনো, এই যে জাতিসংঘে বহুজন একেবারে সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয়েছে, 100-150-র মধ্যে 130-40-32 জন পর্যন্ত, মাত্র 7টা বিরুদ্ধে ভোট দিয়েছে, তাও কার্যকর হয়নি। আইসিজে তে রায় হয়েছে, এগুলি তারা কেয়ারেই করেনি, কারণ এগুলি তেমন কিছু তাদের জন্য কোনো বাইন্ডিংস নাই যতক্ষণ পর্যন্ত আপনার নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল কিছু না করে। সিকিউরিটি কাউন্সিলে তো ভেটো পাওয়ার তাদের জন্য স্ট্যান্ড বাই আছে, রাশিয়া অ্যান্ড চায়না, সোফার সোলং। সুতরাং এদিক দিয়ে তারা নিশ্চিত, এবং কোনো দে ডিড নট হ্যাভ গিভেন এনি হিট টু এনি এখানে অ্যাপিল অর অ্যাপ্রোচ এগুলির উপরে। সুতরাং সেখানে আমাদের যে কূটনৈতিক তৎপরতার কথা ছিল, বা তার মধ্যে একটা ফলপ্রসূ কিছু আমরা দৃশ্যমান দেখতে চেয়েছিলাম, সেগুলো কিছুই হয়নি। কিন্তু মিয়ানমার সেনাবাহিনী সবচেয়ে আশ্চর্য, ভেরি স্মার্টলি দে স্টার্টেড ইউজিং সেম রোহিঙ্গাস, যাদেরকে তারা দৌড়িয়েছে তাদেরকেই তারা এখন ব্যবহার করা শুরু করেছে, এবং তারা ব্যবহৃত হচ্ছে। বাট কথা হচ্ছে এখানে আমাদের 2টা ঝুঁকি মুখোমুখি আমরা হব অদূর ভবিষ্যতে। একটা হচ্ছে রিপ্যাট্রিয়েশনের ওই পারের আরাকান আর্মি বলবে যে তোমরা তো আমাদের, ওরা তো আমাদের বিরুদ্ধেই যুদ্ধে ছিল, মিয়ানমার আমাদের সেনাবাহিনী বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অস্ত্র নিয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, অস্ত্র শুধু নেয় নাই, এখন যুদ্ধও করছে। কালকে খবরে দেখলাম ওখানে রোহিঙ্গাদের সাথে এখন তাদের লড়াই হচ্ছে, রোহিঙ্গা যেগুলি বাহিনী সৃষ্টি করেছে সেখানে। আরেকটা হবে, যখন এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয়, সেখানে যারা রোহিঙ্গা আছে, ওখানে তো রোহিঙ্গা বসতি এখনো আছে, তারা তো জি, যোগদান করে এই যুদ্ধে। এখন আরাকান আর্মি ওদের ওই অঞ্চলগুলির উপর আঘাত হানছে ধরেন, সেখান থেকে মানুষ তখন এখন প্রাণ বাঁচানোর জন্য রোহিঙ্গাদের আরো ইনফ্লাক্স কিন্তু আমাদের দিকে যাওয়ার আমাদের কথা, দিকে। বাদ আরো ভিতরের দিকে অলরেডি আমাদের সেদিন পররাষ্ট্র উপদেষ্টাই বলছিলেন যে 20-30 হাজার, আসলে 20-30 না 50,000-এর মতো হয়তো ইতিমধ্যেই ঢুকে পড়েছে বাংলাদেশ। তাহলে এটা একটা ঝুঁকি হলো, আসলো।
আবার এই আমাদের এই পারে যারা আছে, যে রোহিঙ্গারা আছে, ধরেন 10 লক্ষ বা 11 লক্ষ, তারা যখন দেখবে তাদের স্বজনরা সেখানে হত্যাকাণ্ডের শিকারে পরিণত হচ্ছে রাখাইনদের হাতে, রাখাইন আর্মির হাতে, বা তারা নির্যাতিত হচ্ছে, বা তাদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে, আরো এই পারের এখন রোহিঙ্গারা কিভাবে রিয়্যাক্ট করে, তারা যদি সেখানে ধরেন অ্যাগ্রেসিভলি কোনো, বা অন্য স্টেক হোল্ডার যারা আছে, যে আমি বেশ কয়েকটা নাম বললাম এখানে, বড় বড় দেশ, তারা যে কোনো কেউ এটাকে যদি ইনস্টিগেট করে, সেটাকে সামাল দিতে হবে বাংলাদেশকে। যে সামাল দেওয়ার মানে এই যে একটা যুদ্ধ অবস্থার সৃষ্টি হবে, ধরেন স্টেক হোল্ডার বড়, যাদের স্বার্থহানি হয়েছে, তারা যদি সেখানে রোহিঙ্গাদের ব্যবহার করে, ওরা তো অলরেডি আরাকান মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে আমরা এদেরকে আমরা কেন ব্যবহার করছি না, এই ধরনের একটা জিনিস আসতে পারে। আরেকটা জিনিস সবচেয়ে এটা অত্যন্ত ট্র্যাজিক এবং দুঃখজনক আমাদের জন্য এবং রোহিঙ্গাদের জন্য। দেখেন, ইউনাইটেড স্টেটস হ্যাজ অলরেডি ফর্মুলেটেড বার্মা অ্যাক্ট, এটা আপনিও দেখেছেন, আপনি জানেন বোধহয়, জি। বার্মা অ্যাক্ট করেছে। সেখানে বার্মা অ্যাক্ট করে অং সান সুকিকে সহায়তা দিবে, সাহায্যের জন্য অং সান সুকির দলকে। কিন্তু সেখানে রোহিঙ্গা জিনিসটাকে, যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বাড়িঘর খারাপ বা হারা হয়েছে, ইভেন কি রবার্ট ফুনিয়া, আপনি বিবিসির সাংবাদিক, তার জি। কথাটা আমি সবসময় বলি, সে একবারে দুই কথায় বলছে যে রোহিঙ্গা এমন একটা জাতিসত্তা, এত দুর্ভাগা একটা জাতিসত্তা পৃথিবীতে, যারা নিজেদের স্বদেশ ভূমি থেকে বিতাড়িত এবং যেখানে আশ্রয় নিয়েছে সেখানে অনাকাঙ্ক্ষিত। এই যে আমাদের এখানে যেমন অনাকাঙ্ক্ষিত, আমরা জি। বলি যে এখানে বছর বছর আমরা এখানে পড়ে আছে, অথচ এই মানুষগুলো কিন্তু স্বেচ্ছায় বা এখানে আমাদের দেশে আসে নাই, বাধ্য হয়েছে তারা। বা যারা পরিস্থিতি বাধ্য বাধ্য করে, হয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনি দেখেন আজিম ইব্রাহিমের বই দ্য রোহিঙ্গাস, দ্য হিডেন জেনোসাইড ইনসাইড মিয়ানমার। তারপরে এই যে আপনার ডক্টর মংজানির যে স্লো বার্নিং জেনোসাইড, এগুলো হচ্ছে স্লো বার্নিং 2012 থেকে। এই যে সিটুয়ের উপকণ্ঠে প্রায় 2.5 লক্ষ মানুষ কনসেন্ট্রেশন ক্যাম্পে, পৃথিবী কই, কোথায় মানবতা? এখানে মানবাধিকারের প্রশ্ন আসতেছে না, মানবতার কথা আসতেছে না। আর এই যে বাংলাদেশে আছে তাদের কথা বাদ দেন, এই যে 2012 সাল থেকে এই লোকগুলি যে কনসেন্ট্রেশন ক্যাম্পে আছে, পৃথিবী জানে সেখানে তাদের লেখাপড়া নাই, সেখানে তার চিকিৎসা নাই, সেখানে তার চলাচলের স্বাধীনতা নাই, সেখানে তার কোনো কিছুই নাই। তাহলে এখানে কোথায়, কই পৃথিবী? এখন এই যে 10 থেকে 11 লক্ষ মানুষ, আপনি শিবিরগুলোতে 8 বাই 8 ফিট হয়তো হবে ম্যাক্সিমাম, ওখানে ভিতরে একটা পরিবার পড়ে আছে, শুয়ে আছে, এবং দে ডু নট নো যে তাদের ভবিষ্যৎ কি, তারা কোথায় যাবে, ওয়্যার ইজ দেয়ার ফিউচার। যে মানুষগুলোর সামনে আশা নাই, কিচ্ছু নাই, সেই মানুষগুলো যে এতদিন পর্যন্ত ক্যাম্পের মধ্যে নীরবে নিভৃতে পড়ে আছে, আমি বলবো যে এটাও এক ধরনের আমাদের মানে আমরা আমরা এই সুযোগটা পেয়েছি তাদেরকে হয়তো একটা পলিসি ফ্রেম করা, একটা রোড ম্যাপ করা, বা কিভাবে করব। তাহলে কিন্তু এগুলি না করাতে হচ্ছে কি, আমাদের উপর ঝুঁকির সৃষ্টিটা হচ্ছে। যেমন এখানে কফি আনান, তার রিপোর্টে মিয়ানমারের উপরে হি ইজ দ্য ম্যান হু ফর্মুলেটেড দ্য রিয়েল রোড ম্যাপ ফর দ্য মিয়ানমার অথরিটি। তারা অং সান সুকি তাকে দাওয়াত করে এনেছিল। সো সেখানে আপনার আমাদের ব্যাপারে, মিয়ানমারের ব্যাপারে কফি আনান একেবারে স্পষ্ট করে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ইফ দ্য প্রবলেম অফ দ্য নর্দার্ন দ্য আরাকান মুসলিম কমিউনিটি, কারণ সেখানে রোহিঙ্গা বলাটা অং সান সুকি তার উপরে এম্বার্গো দিয়েছিল যে ইউ ক্যানট প্রোনাউন্স রোহিঙ্গা। তো তা বলে যে ঠিক আছে, তাহলে আমি বলছি মুসলমান জনগোষ্ঠী। তো সেখানে বলা হয়েছে যে উত্তর আরাকানের মুসলিম জনগোষ্ঠীর এই সমস্যা, ইফ ইট ইজ নট অ্যাড্রেস ইমিডিয়েটলি, সো ইট ইজ গোয়িং টু বি a fertile lane for the developing militancy, and which will not only engulf Bangladesh, Myanmar, rather this is going to be engulfing the whole Southeast Asia region. কারণ এখানে স্টেক হোল্ডার ব্যাপারে উনিও জানতেন, এটা যে সবাই জড়িয়ে পড়তে পারে, তো সেই ঝুঁকি আমাদের সামনে আছে। এই ঝুঁকিগুলো নিয়ে একে তো এমনও আমাদের পরিবেশের উপরে একটা চলমান যাচ্ছে, রাপচাট হয়ে গেছে ওখানে পরিবেশ যা ছিল, এই পাহাড় টাহাড় এগুলি সেগুলি, মানুষের যে সীমিত আয়টাই ছিল সেটার উপরে প্রভাব পড়েছে। মানুষের মধ্যে, মানুষের প্রতি আগে যে একটা এক ধরনের ফিলিংস ছিল, অনুভূতি ছিল পারস্পরিক, সেটার উপর আঘাত আসছে। আমাদের মনের ভিতরে, আমাদের মানুষের মনের ভিতরে এক ধরনের যে এই যে ক্ষোভ, একজনের, এগুলো কিন্তু আমাদের জন্য ঝুঁকি।
এবং রোহিঙ্গারাও যে এই যে থাকতে থাকতে এখানে ভিতরে ইন্ধনের মাধ্যমে কে কোন সময় কি ইন্ধন দিবে সেটাও কিন্তু আমাদের আনপ্রেডিক্টেবল একজন রিস্ক ফ্যাক্টর কিন্তু সেখানে আছে। তো অনেকগুলো ঝুঁকি কিন্তু বাংলাদেশের জন্য এখানে বিদ্যমান। আশা খুব কম, তার থেকেও বেশি এখানে ঝুঁকি। আশা কেন কম আমি বলছি, এই পর্যন্ত 7 বছরে আমরা কার্যকর কোনো একটা আলোচনা সেখানে বা এত বছর পরে বা এত সংখ্যক মানুষ বা এইভাবে মানুষগুলোকে একসময় বলা হয়েছিল দে উইল বি ভেরিফাইড। আচ্ছা ভেরিফাইড ওটাও রাজি হলাম, সে ভেরিফিকেশন ওটা নাই। এখন সবকিছু মিলিয়ে আমরা এমন একটা অবস্থায় পড়েছি যে এটাতে এখন আমাদের জন্য ঝুঁকি ঝুঁকি আর ঝুঁকি শুধু এখনো পর্যন্ত। এবং এই যে অথচ আপনি বললেন যে আমাদের জন্য ঝুঁকি ঝুঁকি এবং ঝুঁকি, এবং এই ঝুঁকি মোকাবেলায় আমাদের প্রস্তুতিটা কোথায়, বা ঠিক বর্তমানে যেই আরাকান পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একটা উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষের আলোচনায় অনেক সময় এরকম কথা উঠে আসে, একটা আশঙ্কা উঠে আসে যে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা সেখানে, বা বাংলাদেশের উপর আক্রমণ হবে কিনা। এবং এই আলোচনাটা কতটুকু মানে আমরা বিবেচনায় নিব, এবং সরকারের আসলে এই জায়গায় কি করণীয় আছে। এবং একই সঙ্গে আমি আরেকটি প্রসঙ্গ তুলে রাখি, আমরা পত্রিকায় দেখলাম যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করার একটি প্রস্তাবনা এসেছে, পত্রপত্রিকায় আমরা দেখলাম। আবার পাল্টা প্রশ্ন উঠেছে যে সরকার কেন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করবে। এই যে একটা পরিস্থিতি, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আসলে মিয়ানমার সেনাবাহিনী এ পর্যন্ত তাদের ইতিহাসে এটা খুব বিরল। তারা অন্য দেশে কখনো কোনো তেমন অভিযানে নিজেদেরকে নিয়োজিত করে নাই। কখনো অন্য দেশে গিয়ে তারা একমাত্র সেটা বহু আগে মহাবান্ডোলা যখন ছিলেন, আ তখন রাজতন্ত্র ছিল মিয়ানমারে। তারা আসাম একবার বোধহয় আসামের দিকে তারা একটা অভিযান চালিয়েছিল। আসামের অংশ দখলও করেছিল তারা। বাট এরপরে মিয়ানমার সেনাবাহিনী এখন এমন অবস্থায় নাই যেখানে তারা শান স্টেটে তারা ব্যস্ত শানদের সাথে, কাচিন স্টেটে তারা ব্যস্ত কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সাথে, চীন স্টেটে তারা ব্যস্ত চীন আর ন্যাশনাল আর্মির সাথে। তো এরকম বিভিন্ন জায়গায় জায়গায় তারা দে আর বক ডাউন অলমোস্ট, তারা এক্সজস্টেড তাদের এই যুদ্ধ। যদিও তারা এটাতে অভ্যস্ত, তাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকে তারা কখনো কখনো এককভাবে কখনো বহু ক্ষেত্রে বহু রণক্ষেত্র একসাথে তারা সামাল দিয়েছে। সেখানে তারা শানদের সাথে যেমন শানদের সামাল দিয়েছে, কাচিনদের সামাল দিয়েছে। একসময় মানারপুলাকে ভিত্তি করে কাচিনরা অলরেডি কাচিন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা তাদের অলমোস্ট হয়ে যাচ্ছিল। সেখানে মিয়ানমার সেনাবাহিনী সেটাকেও সামাল দিয়েছে, আরাকান আর্মিকেও সামাল দিয়েছে, তারা মন আর্মিকেও সামাল দিয়েছে। এখন কথা হচ্ছে সেগুলো এখনো তাদের জন্য বিদ্যমান আছে এসব জিনিস। সেগুলোকে বাদ দিয়ে তারা এমন কোনো অবস্থায় হবে না যে বাংলাদেশের দিকে নজর দিয়ে বাংলাদেশের সাথে কোনো ধরনের সংঘাতে জড়ানো, সেই অবস্থায় তারা নাই। বাংলাদেশও কখনো এমন কিছু করতে যাবে না যেটা মিয়ানমার আমাদের যুদ্ধের কোনো বিলাসিতা বাংলাদেশের কখনো এখন আছে বলে আমি মনে করি না। বরং বাংলাদেশের দেশে দেশে পৃথিবীতে শান্তি স্থাপন করে যাচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে রোহিঙ্গাদেরকে নিয়ে, রোহিঙ্গাদের রিপাট্রিয়েশনের বিষয়টাকে, এটা যুদ্ধের থেকেও এটা বেশি করে কূটনৈতিক পর্যায়ে আমি বলবো যে আমাদের ইনিশিয়েটিভ গুলো ফলপ্রসূ হয়নি, বা প্রচেষ্টাও আমাদের হয়তো সেরকম কতটুকু ছিল। না হলে যে এই কূটনৈতিক পর্যায়ে যদি এটার যদি ইফেক্টিভ কিছু হতো, তাহলে যেখানে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের রিক্রুট করে যুদ্ধে নামাতে পারছে, সেখানে আমরা সেই জিনিসটাকে আমরা কি করেছি সেটার কোনো অ্যাসেসমেন্ট। আর আপনি যেটা বললেন যে করণীয় এই মুহূর্তে, আমি বলবো যে ইমিডিয়েটলি আমাদেরকে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের সাথে সর্বদলীয় একটা পরামর্শ করা, 5 জন মিলে 10 জন মিলে, ইভেন কি ভারতে দেখেন আপনি যে কোনো একটা বিষয়, চায়না নিয়ে একটা জিনিস হয় তাদের, এই কিছুদিনের ডোল কালাম নিয়ে তারা সাথে সাথে তাদের সর্বদলীয় বৈঠকে বসে, এবং তারা এই জিনিসগুলো তারা রাগডাকও করে না। সেখানে আলোচনা জিনিসগুলো আজকাল মিডিয়ার মাধ্যমে আমরাও দেখি এগুলো চলে আসে, একদম ওপেন করে দেয় তারা। ওপেন করে দেয়। আপনি কনস্ট্রাকটিভ, এই যে শেখ হাসিনার ব্যাপারে কয়দিন আগে তারা সবাই সর্বদলীয় বৈঠক ডেকেছে, ডেকে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে। তো সুতরাং আমাদের এখানে এই কালচারটা কেন যে চালু হয় নাই, কেন যে এই জিনিসটাকে সবাইকে একসাথে এনে একই টেবিলে বসে আমরা সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে সে অনুযায়ী কেন যে আমরা অ্যাপ্রোচ করি না, আমরা একটা যদি রোডম্যাপ সেটার জন্য আমরা নিজেরাও আমি প্রতিপক্ষ বলবো না, মিয়ানমারের উপর একটা প্রেশার আমরা সবসময় রাখতে পারতাম। মিয়ানমার এখন দেখে যে আমরা তেমন কোনো প্রেশার, বরং আন্তর্জাতিক যে কতগুলো কিছু টুকটাক ছিল সেগুলো, যেমন ইসলামিক ওয়ার্ল্ড
কয়দিন ওআইসি খুব দৌড়াদৌড়ি একটু করেছিল মনে হয়, তুরস্ক, মালয়েশিয়া কয়দিন একটু, বা ইন্দোনেশিয়া কিছুটা সরব ছিল। ইন্দোনেশিয়াতে আদালত বসিয়েছে তারা, সেখানে জাকার্তাতে বিচার করেছে, এই করেছে সেই করেছে। তুরস্কের ফার্স্ট লেডি আসছিলেন, তুরস্কের স্পিকার, এরকম করে আসছেন। এগুলি এখন 2-1 বছরের ভিতরে এগুলো কিন্তু আর ইভেন জুলি, অ্যাঞ্জেলিকা জুলি, ওই যে অভিনেত্রী, সে আসছে। ভারতের বড় বড় বিখ্যাত শিল্পী টিল্পীরা আসছে। আমাদের কানাডা থেকে ধরেন যে কানাডার প্রাইম মিনিস্টার একজন বিশেষ ইয়েস, অ্যাডভয় নিয়োগ করেছিলেন যে তিনি এক্স্যাক্টলি, শুধু রোহিঙ্গা নিয়ে কাজ হ্যাঁ, করবেন। জি, জি। ইভেন কি গ্যারি প্যাকার্স প্রফেসর, উনিও আসছিলেন। উনার সাথে আমার একটা সেশনও, আমি ডক্টর মংজানি এবং প্যাকার্স, সে এক সময় ইউএনএসসিআর এর হেড ছিলেন, কানাডিয়ান, টরন্টো ইউনিভার্সিটিতে বোধহয় প্রফেসর এমেরিটাস, এবং মধ্যখানে জাস্টিন ট্রুডোর অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন, এটাও শুনেছিলাম। উনিও আসছিলেন। ওনারা এসে সবাই এক বাক্যে, কিন্তু সেই ধরনের উদ্যোগ, উৎসাহ আমার মনে হয় একেবারেই ভাটা। ইভেন কি আইসিসিতে যে ধরনের এক সময় খুব দৌড়ঝাঁপ ছিল, সেটাও অনেকটা এখন সেই ধরনের উদ্যোগগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, পরিলক্ষিত হচ্ছে না। সুতরাং আমার মনে হয় আমাদের এবং দেশের অবস্থার পাশাপাশি এই যে ঝুঁকিগুলির কথা বিবেচনায় নিয়ে দেশের প্রতি যে ঝুঁকি, এটা হয়তো আমি মনে হচ্ছে না যে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না এটা ঝুঁকি, কিন্তু এটা আমাদের জন্য বিশাল একটা ঝুঁকি। এই অবস্থাটা আমাদের নীতি কৌশল যারা প্রণয়ন করছেন তাদের মাথায় এটা রাখতেই হবে, তাদের বক্তব্যের মধ্যে এটা নিতেই হবে। নীতি কৌশল প্রণয়নে বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একেবারে ইট ইজ টু বি, দে আর টু বি অ্যাকাউন্টেবল, দে হোয়াট ইজ ইউর প্রোগ্রেস, তোমার কি এখানে কি আগিয়েছ, কি হয়েছে, কাকে অ্যাপ্রোচ করেছি, হোয়াট ইজ দ্য রেসপন্স। আমরা বারবার ধরে নিয়েছি চায়না এবং রাশিয়া ভেটো দিবেই। সেই ভেটোকে যদি কেউ যদি অ্যারেঞ্জ করতে পারে, ম্যানেজ করতে পারে তাদের পক্ষে ভেটো দেওয়ার জন্য, তাদের সেই ভেটোটাকে নিউট্রালাইজ করার জন্য আমার আর যোগ্য, তারা যাতে ভেটো না দেয় সেটার জন্য তো আমাদের চেষ্টা করতে সেটার হবে। জন্য আমরা আমার একটা কি আছে। তাদের সমাধান করতে মিয়ানমার হবে। যদি মিয়ানমার যদি তাকে ভেটো অকারণে অন্যায় করে, অত্যাচার করে মানুষের উপরে, সেখানে তারপরও তাদের পক্ষে ভেটো দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারে, তো আমার এতগুলি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আমি ভেটোটাকে নিউট্রালাইজ আমার পক্ষে দরকার নাই, বিরত রাখার থেকে হলেও তো হয়ে যায়। সেটুক পর্যন্ত যদি আমি না পারি, তাহলে সেখানে আমি বলবো যে এটা আমার অসফল কূটনীতি। এটা আমাদের স্বীকার করতেই হবে। তো এটার উপরে এখন যতগুলি আমরা যা কিছু করি, আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জিনিস, আমার এটা বলতে একদম নির্দ্বিধায় বলতে পারি, সেটা হচ্ছে আমরা মিয়ানমারকে খুব বেশি যে আমাদের প্রতিবেশী হিসেবে খুব বেশি গণ্য করি নাই। মনে হয়েছে যে না আছে, ঠিক আছে, পাশে আরেকটা দেশ আছে আর কি। অথচ মিয়ানমারের সাথে আমরা ভালো সম্পর্ক স্থাপন করে এই যে আজকে রোহিঙ্গাদের কারণে তাদের সাথে আমাদের একটা ওয়ার্ম রিলেশনশিপটা দেখেন, আজকে আমরা সেটাকে আমরা বঞ্চিত সেটার থেকে। অথচ তাদের সাথে ট্রেড করে, তাদের মাধ্যমে আসিয়ানের সাথে আমাদের একটা দে কুড বি এ গেটওয়ে, তাদের মাধ্যমে আমাদের ভালো সম্পর্ক থাকলে চায়নার সাথে আমার আজকে সরাসরি মুসের সাথে আমি ল্যান্ড, যেটা এশিয়ান হাইওয়ের কথা যেটা হয়েছিল, আজকে লিঙ্ক আপটা হয়ে যেত। চায়নার সাথে আমি বাণিজ্য, সেটা এই যে আমার ইয়ে পথে, আপনার সড়ক পথে বাণিজ্যের ধারটাও অবারিত হয়ে যেত। আর মিয়ানমারে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, মানুষের তুলনায় প্রচুর প্রাকৃতিক সম্পদ। ইভেন কি আরাকানে আপনার একটা মাত্র তারা ফসল করে, হোয়াট এ ফার্টাইল ল্যান্ড ইট ইজ, হোয়াট এ হিউজ ল্যান্ডমাস ওখানে আনইউজ পড়ে আছে। আমরা 3 ফসল করেও আমাদের মানুষগুলো কত কষ্টে আছে। সেখানে বাইলেটারালি আমরা এখন বলি যে অপরচুনিটি কস্ট কাট থিওরির মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য এটা, সো ওয়্যার অপরচুনিটি ইজ লাইং, তাদের সাথে আমরা এমনও অ্যারেঞ্জমেন্ট যেতে পারি যে একটা ফসল আমরা করব তোমাদের এখানে, তোমাদেরকে যা ভাগ আসে তোমরা, ইউ উইল বি বেনিফিটেড, উইল বি বেনিফিটেড। আমাদের যে ফসল উৎপাদন করে তোমরাও পাবা, আমরাও পাবো, বিকজ আমাদের এক্সপার্টাইজ আছে, আমাদের জনশক্তি আছে, আমাদের শ্রমশক্তি আছে। সো এবং আমরা নেইবারিং, এমন নেইবারিং যে ঢাকা যাওয়ার থেকেও আপনার আরাকানে পৌঁছা আরেক সহজ পথ। সহজ। আপনি একদম চট্টগ্রাম। সহজ, আপনি ঢাকা থেকে যতক্ষণ লাগে তার থেকে অর্ধেক সময় দিয়ে আপনি আরাকান ঘুরে আসতে পারবেন, কারণ সি রুট গুলি এত ভালো আমাদের থেকে। আপনি টেকনাফ হয়ে এই যে আপনি সোজা স্পিড বোট নিয়ে আপনি আধা ঘন্টার ভিতরে পুরো ইয়ের ভিতর ঢুকে যেতে পারবেন, 1.5 ঘন্টার ভিতর গিয়ে আপনি আরাকান রাজধানীতে গিয়ে পর্যন্ত পৌঁছে যেতে পারবেন থ্রো ওয়াটারওয়ে। হ্যাঁ, যেটা কালাদান ধরে, এই যে কালাদান নদীর কথা বলছি। তো সেই সব জিনিসগুলো, এবং সেখানে এত বেশি ফিশারিজ, তাদের রিসোর্সেস, এই যে কাটল ফার্মিং, আপনি আমাদের এখানে এখন না হয়তো আমরা অনেকটা স্বয়ংসম্পূর্ণ হয়েছে,
একসময় আমাদের এখানে আমরা ইন্ডিয়ার উপর নির্ভর ছিলাম ফর ক্যাটল, ফর বিফ অ্যান্ড দিস দ্যাট। ওটা বন্ধ হওয়াতে আমরা এখন হয়ে গেছি কিছুটা, আমরা স্বাবলম্বীর পথে চলে আসছি। বাট একই জিনিস রাখাইনে কিন্তু, বা যেটা আরাকান যেটা বলি আমরা, সেখানে প্রচুর আপনার ক্যাটল ফার্মিং এর প্রচুর জায়গা আছে, কটন তাদের আছে। তারা ফডার, যেটা আমাদের এখন পশু খাদ্য দাম বেশি বলে ডিমের দাম বেড়ে গেছে, অথচ ফডার কিন্তু আরাকানে ফডার, মানে অর্থাৎ পশু বা পশু পাখির যে খাদ্য, সেটাকে আমরা কিন্তু সেখানে উৎপাদন করার জন্য প্রচুর জিনিসপত্র সেখানে আছে। তো এগুলোকে আমরা, যেমন লাইম স্টোন এখানে আছে আপনার, এই যে আমাদের থেকে নিশ্চয়ই যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে বা যে অপরচুনিটিস গুলো আছে, সেই সব জিনিসগুলোর দিকে আমরা কিন্তু এই মুহূর্তে যেহেতু সেখানে একটা উত্তেজনা তৈরি হয়েছে বা একটা উত্তেজনা বিদ্যমান আছে, আমাদেরকে নিশ্চয়ই অপেক্ষা করতে হবে যে হয়তো বা যে উত্তেজনাটা মানে কমুক, এবং এই উত্তেজনায় যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেখানে যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আমি একটু আপনার প্রশ্নের মধ্যে একটু জিনিস একটা করি, আমাদের উত্তেজনা প্রশমিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এটা উই ক্যানট রিমেইন অনলুকার। আপনি অপেক্ষা করে থাকবো, ওরা অটোমেটিক্যালি যদি ঝড় থেমে যায়, এটা কিন্তু ঝড় আসার পূর্বাবস্থা তো আমরা দিয়ে রাখছি। এখন সেটাকে থেকে আমার মানুষকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য আমার উদ্যোগ নিতে হবে। উই হ্যাভ টু টেক ইনিশিয়েটিভ, উই হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। এখন যদি বসে থাকি, দেখি না কি হয়, অনাদিকাল চলে যাবে। কিন্তু তখন সত্যি একদিন দেখবেন যে বিপদটা মাথার উপর এসে, রোহিঙ্গারাই যদি আল্লাহ না করুক কোনো এক সময় অস্ত্র হাতে নিয়ে বসে থাকে তৃতীয় পক্ষের ইন্ধনে, তখন কিন্তু সেই সামাল দেওয়া দেখবেন যে আমাদের জাতির জন্য একটা কঠিন জিনিস আমাদের সামনে চলে আসবে। এটা যদিও অনেকের শুনতে খারাপ লাগবে, বাট দিস ইজ হার্ড ফ্যাক্ট, দিস ক্যান বি হ্যাপেন। অবশ্যই, এবং আমরা আশা করব যে সরকার এই বিষয়টি, আপনি প্রতিনিয়তই টেলিভিশনে, পত্রপত্রিকায় মানে গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাচ্ছেন, সরকারকে পরামর্শ দিয়ে যাচ্ছেন, এবং আমরা আশা করব যে সরকার এই পরামর্শগুলো গ্রহণ করবেন, করে একটা প্রোঅ্যাক্টিভ, যেই শব্দটি আপনিও ব্যবহার করেছেন যে প্রোঅ্যাক্টিভ, একটা প্রোঅ্যাক্টিভ পলিসি ফ্রেম করে নীতিমালা নিয়ে সেভাবে কাজ করতে শুরু করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনি খুব চমৎকার ভাবে মানে মিয়ানমার, আরাকান, বাংলাদেশ এবং পুরা যে জিও পলিটিক্যাল যে সিনারিওটা, সেটা আপনি খুব সহজ ভাবে, মানে আমি তো একদম মানে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, যে মনে হয় যেন আমি ক্লাসে বসে শিখছি আর কি। হ্যাঁ, এবং সত্যি আমি খুবই মুগ্ধ হয়েছি। আপনার এত চমৎকার ভাবে বিষয়টির উপর আপনার এত দখল আছে, আপনি চমৎকার ভাবে উপস্থাপন করলেন। আমরা আবারও এই মায়ানমার নিয়ে আমরা কথা বলবো, এবং আমি আশা করবো যে আপনাকে আমি মাঝে মধ্যে পাবো এই মিয়ানমার নিয়ে কথা বলার জন্য, কিংবা আপনার অর্থনীতির ব্যাকগ্রাউন্ড, হয়তো আমি অন্য কোনো বিষয় নিয়েও আপনার শরণাপন্ন হব। তো আজকে আমরা এই জায়গাটা শেষ করব। দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনাটা শুনলেন এবং সামনেও শুনবেন আশা করি। আমরা কথা বলছিলাম মিয়ানমার বিশেষজ্ঞ ইমদাদুল ইসলাম, যিনি প্রতিনিয়তই, আমি একাধিকবার উল্লেখ করেছি যে জাতীয় প্রচার মাধ্যমে মিয়ানমার নিয়ে কথা বলে থাকেন, এবং আমি খুবই যে লাকি যে ওনাকে আমি আমার এই আলোচনায় সংযুক্ত করতে পেরেছি। ইমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনার প্রতি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, থ্যাংক ইউ ভেরি মাচ।